বাংলাদেশে আমেরিকার নতুন রাষ্ট্রদূত জানুয়ারি মাসে 12 তারিখে সন্ধ্যাবেলায় তিনি কাজে যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশ হওয়ার পরে যে রাষ্ট্রদূত হলেন, ক্রমানুসারে তার অবস্থান 18তম। তো ব্রেন্ট ক্রিস্টেন সেন, আবার বলি ব্রেন্ট ক্রিস্টেন সেন, নামটা অনেক সুন্দর না? পিটার হাসের চেয়েও স্ট্রং। ব্রেন্ট মানে একটা এক ধরনের দৃঢ়তা আছে। ক্রিস্টেন সেন, সহায়কারে সে না, ক্রিস্টেন সেন মানে নামেই অনেক কিছু বুঝিয়ে দেয়। যারা তাকে চিনেন, ঘনিষ্ঠভাবে চিনেন, যখন তিনি 2019 সন থেকে 21 সন, প্রায় 3 বছর বাংলাদেশে এর আগে কাজ করে গেছেন। এখানে বাংলাদেশের যে ইকোনমিক বিষয়গুলো এবং রাজনৈতিক বিষয়গুলো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স, আমেরিকান সরকারের এই দুটি বিষয় তিনি বাংলাদেশে যখন দায়িত্ব পালন করেছিলেন 2019 থেকে 21 সন পর্যন্ত, ওই সময়টিতে তিনি বাংলাদেশে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত রকম কর্পোরেট হাউস আছে, ব্যবসা বাণিজ্যের যত মেগা স্টার আছে, সবার সঙ্গে তার ওঠা বসা আছে। সরকারের ভিতরে বাইরে সবাইকে তিনি ছিলেন। আর একই সঙ্গে যেহেতু তিনি রাজনীতির বিষয়াদিও দেখতেন, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, তো এই কারণে বাংলাদেশের যত রাজনীতিবিদ আছেন, প্রথম শ্রেণীর রাজনীতিবিদ, প্রায় সবার সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং এখনো আছে। তো যারা ব্যক্তিগতভাবে তাকে চিনেন, তারা খুব ভালো করে জানেন যে তার মেধা, তার যোগ্যতা এবং তার গ্রহণযোগ্যতা, তার দৃঢ়তা, তার যে ব্যক্তিত্ব, এটা অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল আলোচিত রাষ্ট্রদূত যারা ছিলেন তাদের থেকে একেবারে আলাদা, সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যিনি বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন, অনেকটা তার সঙ্গে তুলনা করতে পারেন। এর বাইরে পিটার ডি হাস, উইলিয়াম বি মাইলাম, কিংবা ধরুন সেই ড্যান ডব্লিউ মজিনা বা মার্শাল বার্নিকার বুম, এই মানুষগুলোদের সাথে যদি তুলনা করেন, তারা অনেকটা লিবারেল, একেবারে সাধারণ একজন রাষ্ট্রদূতের মতো। কিন্তু এই ভদ্রলোক যিনি আসতেছেন বা এসছেন, সেটা হলো ব্রেন্ট ক্রিস্টেন সেন। তার ভিতরে যে লিডারশিপ কোয়ালিটিটা, ব্যক্তিত্বটা, লেখাপড়া এবং বাংলাদেশ সম্পর্কে তার যে স্টাডি, এটা অতীতের যে কোনো রাষ্ট্রদূতের চাইতে বেশি। 2 নম্বর হলো যে তিনি এখানে যে সময়টাতে ছিলেন, আওয়ামী লীগ জমানাতে আমেরিকার সাথে তার অনেকগুলো বড় বড় ডিল তিনি করেছিলেন, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল। আর সে সকল ডিলের মধ্যে কেবল যে মাত্র সরাসরি আমেরিকার বাংলাদেশের ব্যবসায়িক বিষয়াদি ছিল তা নয়। আমেরিকার যে সকল বন্ধু রাষ্ট্র আছে, যাদের সঙ্গে আমেরিকার খুব ভালো ব্যবসা বাণিজ্য চলছে, তো সেই সকল ব্যবসা বাণিজ্যগুলো করা আর পলিটিক্যাল বিষয়াদি করা এবং চীনের সঙ্গে বাংলাদেশের একটা ব্যারিকেড তৈরি করার ক্ষেত্রে তিনি শতভাগ সফল হয়েছিলেন ওই সময়টিতে। 2019 থেকে 21 পর্যন্ত তার ওই জমানাতে চীন শত চেষ্টা করেও শেখ হাসিনার ধারের কাছে যেতে পারেনি। 2 নম্বর হলো যেটা ড্যান ডব্লিউ মজিনার সময়টিতে রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যে একটা খারাপ সম্পর্ক হয়েছিল শেখ হাসিনার, সেই সম্পর্কটাকে তিনি এই সময়টাতে নিউট্রাল করে ফেলেছিলেন, একেবারে নিউট্রাল করে ফেলেছিলেন। এবং আওয়ামী লীগের যত লোকজন আছে, যারা শীর্ষ পর্যায়ের লোকজন আছে, মোরালেস সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক। আপনার পররাষ্ট্রমন্ত্রী সাবেক ডক্টর মোমেন তার একটি সাক্ষাৎকার দেখেছেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ব্রেন্ট ক্রিস্টেন সেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু। তার সঙ্গে তার পৈতৃক বাড়িতে, সিলেটের গ্রামের বাড়িতে তিনি বেড়াতে গেছেন যখন তিনি বাংলাদেশে দায়িত্বরত ছিলেন। এভাবে বহু মানুষের সঙ্গে তার সম্পর্ক আছে। তো এখন এই যে তার যে আগমন, সেই আগমনে এত আলোচনা হচ্ছে কেন? প্রথম আলোচনা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার পরিবর্তন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প, তো সেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে আসলে কি ধরনের তার পররাষ্ট্রনীতি হবে, কি ধরনের সিদ্ধান্ত হবে, এটা রিপ্রেজেন্ট করার মতো রাষ্ট্রদূত তিনি খুঁজছিলেন। এবং আপনারা জানেন যে আমেরিকাতে এই রাষ্ট্রদূত পর্যায়ের লোকগুলো 100% পলিটিক্যাল হয়। আগে যারা ছিলেন জো বাইডেনের জামানাতে, পিটার ডি হাস, তিনি তার সরকারকে রিপ্রেজেন্ট করতেন। তো ফলে ওরকম মনের মতো রাষ্ট্রদূত না পাওয়ার কারণে এই সেই ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে সুদীর্ঘ সময় এখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়ে চালানো হয়েছে, চার্জ দ্য অ্যাফেয়ার্স, তাদেরকে দিয়ে চালানো হয়েছে। তো ফলে আমরা মার্কিন নীতি, আমেরিকা যে এই মুহূর্তে ডক্টর ইউনূস সম্পর্কে কি চিন্তা করে, বিএনপি সম্পর্কে কি চিন্তা করে, তারেক রহমান সাহেব সম্পর্কে,
ডোনাল্ড ট্রাম্পের ধারণা কি, বা শেখ হাসিনা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কি চান, এই কাজের যে একটা বাস্তব প্রতিফলন, এই প্রতিফলনটি আমরা গত 17 মাসে দেখতে পাইনি। এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতটুকু ভালোবাসেন, কতটুকু ঘৃণা করেন, কতটুকু আপহোল্ড করবেন, বা তার পিছনে কতটুকু লাগবেন, এই কাজটি যিনি অন বিহাফ অফ ডোনাল্ড ট্রাম্প যিনি করবেন, তিনি এই ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই কারণে তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, ভীষণ রকম আলোচনা হচ্ছে। আর এই কাজটি করার জন্য তার যে এই মুহূর্তে তার হ্যান্ডসকে যেভাবে শক্তিশালী করা হয়েছে, আগে পিটার ডি হাসের জমানাতে বা জো বাইডেনের জমানাতে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত একেবারে সরাসরি তাকে রিপোর্ট করতে হতো সেই ডুয়েল ওয়েতে, প্রথমত দিল্লির কাছে। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক যে ডেস্ক রয়েছে তার প্রধান ছিলেন মিস্টার ডোনাল্ড লু, তার সঙ্গে এর বাইরে তার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু দিস জেন্টলম্যান, উনি প্রথমত যে উনার যিনি প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের, এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী এবং স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, এই তিনজনের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আর বাংলাদেশের যে প্রেক্ষাপট, বিভিন্ন কারণে এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন কারণে ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড, ইনভলভ। যেমন মোদির সঙ্গে, নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্ব এবং শত্রুতা, এর সঙ্গে ট্রাম্প এবং ট্রাম্প পরিবার জড়িত, এবং এর সঙ্গে ব্যবসা বাণিজ্য আদানি, আদভানি, তারপর শেষে হিন্দুজা, এরপরে আম্বানি, এই পরিবারগুলো জড়িত। এবং এরা এখন মার্কিন সরকারের পক্ষে কাজ করছে, মানে ব্যবসায়িক গ্রুপগুলো কাজ করছে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজ করছে। অবাক করা বিষয় যে আদানিকে তিনি তুলেছেন, তারা এখন মার্কিন সরকারের পক্ষে কাজ করছে। এই বিষয়গুলো সরাসরি ডোনাল্ড ট্রাম্প নিজে হ্যান্ডেল করছেন। বার্মা অ্যাক্ট, অর্থাৎ মায়ানমারের সাথে রোহিঙ্গাদের সাথে যে সমস্যা, এটাও তাকে ভাবিয়ে তুলেছে। চীনের সাথে এই মুহূর্তে তার যে সমস্যা, সেই সমস্যার কারণে বাংলাদেশের ব্যাপারে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সরাসরি যেভাবে ইন্টারেস্ট দেখাচ্ছেন, ইতিপূর্বে এই দেশকে নিয়ে কোনো মার্কিন প্রেসিডেন্ট সরাসরি এভাবে হ্যান্ডেল করেননি। থার্ডলি, বাংলাদেশের কোনো পলিটিশিয়ানের সাথে কোনো মার্কিন প্রেসিডেন্টের পারিবারিক সম্পর্ক হয়নি, যেটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক। দ্বিতীয়ত, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাকে বলা হয় কোনো লোক কখনো বসেনি যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত শত্রুতা, ঈর্ষা, ক্ষোভ ছিল, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের আছে। এবং তিনি যে ওই যে একটা মাইক্রো ক্রেডিটের একটা লোক আছে না, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণের যে একটা গায়কের গা রস্যই GUI, গাই, এভাবে তিনি একটা তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন। এইরকম আপনি অতীতে কোনো দিন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মতো পর্যায় থেকে এই ধরনের মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, তারপর সে টিপ্পনি কাটা, এই ধরনের কখনো ঘটেনি। তাহলে বোঝার চেষ্টা করেন যে একদিকে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এই বর্তমান রাষ্ট্রদূতের সম্পর্ক, তার অভিজ্ঞতা, তার দৃঢ়তা, অতীতে তার সফলতা, নতুন সরকারের বাংলাদেশ সম্পর্কে তার পলিসির পরিবর্তন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে রসায়ন, সেই সব কিছু মিলিয়ে এই নতুন যে রাষ্ট্রদূতের যে আগমন, উনি যেদিন থেকে মনোনয়ন পেয়েছেন, তার নামটা উচ্চারিত হচ্ছে, সেই দিন থেকে আমাদের যে কূটনীতির মহল, যারা আমেরিকা বাংলাদেশ সম্পর্ক বোঝেন, আমেরিকা, রাশিয়া এবং ভারতের সম্পর্কটা বোঝেন, এবং এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার যে ইন্টারেস্টগুলো যারা কাউন্ট করতে পারেন, তারা সবাই এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তারপর হানা ভোট, এনসিপি, জামাত কি করলো, জামাতের সঙ্গে এনসিপির ঐক্য হলো কি হলো না, বিএনপির কে মনোনয়ন পেলো কি পেলো না, তারেক রহমান সাহেব দেশে এলেন কি এলেন না, এই টোটাল বিষয়গুলোর চাইতে যারা ডিপ্লোম্যাটিক এক্সপার্ট ইন বাংলাদেশ, তাদের কাছে এই মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে নিয়োগ এবং তার আগমন অনেক গুরুত্বপূর্ণ। এবং তিনি এসেছেন 12 তারিখে, জানুয়ারি 12 তারিখে। আসার পর দিন থেকেই সর্বস্তরে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তাদের মধ্যে একটা খুশির বন্যা বয়ে গেছে। এবং এই গত কয়েকদিনে আপনি তৃণমূলে এমন কিছু ঘটনা ঘটেছে, বিভিন্ন কোর্টে, কাছারিতে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, দিল্লিতে, তারপর আমেরিকাতে, সব জায়গাতেই আপনি দেখবেন যে মানে প্রত্যেকটা আওয়ামী লীগের লোকজনের
চোখে মুখে একটা পূর্ণিমার চাঁদের আভা চলে আসছে। এরই ধারাবাহিকতায় এই প্রথম ডক্টর মোমেন তিনি পাবলিকলি একটা সাক্ষাৎকার দিলেন এবং তার সেই সাক্ষাৎকারের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য এটা রীতিমতো ভাইরাল হয়ে কোটি কোটি মানুষের মধ্যে রীতিমতো চমক তৈরি করে ফেলেছে। প্রবাসী সাংবাদিক সুলতানা রহমান একসময় বাংলাদেশে খুব নামকরা সাংবাদিক ছিলেন, তার যে পডকাস্ট সেখানে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন এখন এটা টক অফ দ্য কান্ট্রি, ভাইরাল। এবং যখনই তিনি কথাবার্তা বলছেন, আপনি দেখেন মোমেন সাহেব তার কথাবার্তার মধ্যে, তার চেহারার মধ্যে আপনি দেখবেন যে তার আত্মবিশ্বাস কোন পর্যায়ে, এবং তিনি এই বর্তমান রাষ্ট্রদূত সম্পর্কে খোলামেলা যে কথাগুলো বলেছেন, সেই খোলামেলা কথাবার্তার মধ্যে আপনি কি কোনো ইঙ্গিত পেলেন নাকি পেলেন না? আমার কাছে কিন্তু বিষয়টি মনে হচ্ছে যে উনি আসার পরে যে রাজনীতির যেটা স্বাভাবিক স্রোত বা গতিধারা এটা পরিবর্তিত হবে, নতুন কিছু দেখতে পাবেন, নতুন কিছু শুনতে পাবেন।